What is the most useful diagnostic test? প্রশ্ন কি বলছে? A 35-year-old man presents with recent onset of dysphagia. This had been initially to liquids, but then 2 months later to solid. His weight has been stable. In the past week, he has woken up coughing during the night. An upper gastrointestinal endoscopy performed at the onset of his symptoms was reported as being normal. তাহলে একটা ইয়ং পেশেন্ট ডিসফেজিয়া নিয়ে প্রেজেন্ট করছে, যেটা প্রথমে লিকুইড খাবারে ছিল অ্যান্ড দেন এটা সলিড খাবার হয়েছে। পেশেন্টের কোনো ওয়েট লস নাই, তবে রিসেন্ট একটা নাইটের কাছে হিস্ট্রি আছে ডিউরিং নাইট। আর আপনার যে এন্ডোস্কোপি করা হয়েছে, যেটা রিপোর্ট আসছে নর্মাল। তাহলে এখানে মোস্ট একটি ডায়াগনোসিস কি হতে পারে? পেশেন্টের ডিসফেজিয়া আছে কিন্তু কোনো ওয়েট লস নেই। ডিসফেজিয়াটা ইনিশিয়ালি ছিল হচ্ছে লিকুইডে, দেন হয়েছে সলিড। একটা কি বলছে? আপার যে এন্ডোস্কোপি নর্মাল। পেশেন্টের ডায়াগনোসিসটা কি হতে পারে? এনিওয়ান? আমি তখন আগে যখন গ্যাস্ট্রোতে ডিসপ্লেজার ইভ্যালুয়েশন করছিলাম, তো তখন আমরা ডিসকাস করছিলাম যে ডিসপ্লেজার সবচেয়ে কমন যে তিনটা সিনারিও পরীক্ষায় আসে। একটা হচ্ছে অ্যাকালেসিয়া কার্ডিয়া, তারপরে হচ্ছে কার্সিনোমা ইসোফেগাস, আর একটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল পালস। মেইনলি পরীক্ষা এই তিনটায় আসে। আর এমএসসি পরীক্ষার একটা আসতে পারে, সেটা হচ্ছে ইসোনোফিলিক ইসোফেগাইটিস। আর রিয়ারলি আসতে ব্র্যাক্স কজ আসতে পারে। ব্র্যাক্স এর মধ্যে মেইন ইম্পর্টেন্স হচ্ছে বিসফসফোনেট আর একটা হচ্ছে টেট্রাসাইক্লিন। তাহলে কার্সিনোমা ইসোফেগাস এবং ফ্যারেঞ্জিয়াল পালস মেইন হয় কাদের ক্ষেত্রে? একটু ওল্ড এজের পেশেন্টের। আর কার্সিনোমা ইসোফেগাস আমরা একটা জিনিস বলছিলাম যে সিগনিফিকেন্ট ওয়েট লস থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট ফাইন্ড হচ্ছে কার্সিনো ইসোফেগাস ইজ ইনিশিয়ালি সলিড ফুডে ডিসপ্লেসটা বেশি থাকে, আস্তে আস্তে দেন হচ্ছে লিকুইড ফুডে ডিসপ্লে তৈরি হয়। তাহলে এই পেশেন্টটা ইয়ং একটা পেশেন্ট, যেমন কোনো ওয়েট লস নাই, প্রথম দিকে লিকুইড ফুডে ছিল ডিসপ্লেতে, পরে সলিড ফুডে হয়েছে, আর এন্ডোস্কোপিটা নর্মাল। তাহলে এই পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে একেলেশিয়া কার্ডিয়া। একেলেশিয়া কার্ডিয়া বা একেলেশিয়া অফ ইসোফেগাস। তাহলে একেলেশিয়া অফ ইসোফেগাসের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস হচ্ছে বা কনফার্মেটিভ ইনভেস্টিগেশন হচ্ছে ইসোফেজিয়াল ম্যানোমেট্রি, যেটাকে ইসোফেজিয়াল পুলতো ম্যানোমেট্রি বলা হয়। একই কথা। তাহলে বাকি বিষয়গুলো আমরা দেখি। ইউরিয়া ব্রেথ টেস্ট। ইউরিয়া ব্রেথ টেস্ট আমরা কখন করি? এইচ পাইলরি ডায়াগনোসিসের সময়। তাহলে এখানে পিইউডির কোনো হিস্ট্রি ওরা কোনো রিলেটেড নাই। পিইউডি ক্ষেত্রে আমাদের হিস্ট্রি থাকবে কি মেনলি এপিগ্যাস্ট্রিক পেইন আর রিলেটেড টু ফুড। তাহলে পিইউডিতে যে ডিসপ্লেজিয়া কমপ্লেন থাকে না, সো এটা আমাদের এখানে ইম্পর্টেন্ট না। 24 আওয়ার ইসোফেজিয়াল ম্যানোমেট্রি, 24 আওয়ার ইসোফেজিয়াল পিএইচ স্টাডি, এটা আমরা করি কখন? ইউজুয়ালি জার্ডের পেশেন্টে করি। তাহলে জার্ডের পেশেন্ট গুলো প্রেজেন্ট করে কি নিয়ে? ইউজুয়ালি এপিগ্যাস্ট্রিক পেইন থাকতে পারে, চেস্ট পেইন থাকতে পারে, বা ওয়াটার গ্যাস থাকে। মাঝে মাঝে পেশেন্ট গুলো কাফ নিয়ে প্রেজেন্ট করতে পারে। তবে পেশেন্ট ইউজুয়ালি ডিসফিজিয়ার কমপ্লেন্টে থাকে না। দেন হচ্ছে বেরিয়াম ফলো। তো বেরিয়াম ফলো তো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। রিপিট আপার যে এন্ডোস্কোপি। তাহলে এখানে যেহেতু আমাদের সাসপেক্টেড ডায়াগনোসিস হচ্ছে একলেশিয়া কার্ডিয়া, এবং অলরেডি আমরা এন্ডোস্কোপি করে নর্মাল পাইছি, তো রিপিট এন্ডোস্কোপি করে এখানে তেমন কোনো বেনিফিট নেই। তাহলে এক্ষেত্রে আমাদের কনফার্ম করার জন্য ইসোফেজিয়াল ম্যানোমেট্রি করতে হবে। পেশেন্টের যে কাফ হয়েছিল, কাফটা কেন হয়েছিল? তাহলে একলেশিয়া কার্ডিয়ার কিছু কমপ্লিকেশন আছে। এর মধ্যে একটা কমপ্লিকেশন আছে পেশেন্টের অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। যেহেতু একলেশিয়া কার্ডিয়াতে অবস্ট্রাকশন থাকে ফাংশন, তো এই খাবারগুলো এখানে জমা থাকে,
পেশেন্ট যখন রাতে শুয়ে থাকে তখন এই খাবারগুলো অ্যাসপিরেশন হতে পারে। এই অ্যাসপিরেশন নিউমোনিয়ার কারণে, এই সরি অ্যাসপিরেশনের কারণে পেশেন্টগুলো অনেক সময় কাফ নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর একটা কমপ্লিকেশন যেটা হয় সেটা হচ্ছে কমার্শিয়াল কার্সিনোমা হতে পারে এখান থেকে। কমার্শিয়াল কার্সিনোমা, তাহলে এই পয়েন্টগুলো একটু মনে রাখা লাগবে। তাহলে এখানে ডায়াগনোস হচ্ছে অ্যাকালেশিয়া অফ ইসোফেগাস, এবং আমাদের মোস্ট ইউজফুল ডায়াগনস্টিক টেস্ট হবে ইসোফেজিয়াল পুলসো ম্যানোমেট্রি। What is the most appropriate diagnostic test? তাহলে এখানেও আমাদের ইনভেস্টিগেশন জানতে চাইছে। তাহলে এইচএস পরীক্ষায় আমাদেরকে ট্রিটমেন্ট কিন্তু খুব কম পড়ে। ইউজুয়ালি ডায়াগনোসিস আর হচ্ছে ইনভেস্টিগেশন, এই দুটাই পরীক্ষায় বেশি আসে। 24-year-old woman was referred with abdominal pain, diarrhea, and weight loss. On examination, she had an itchy blistering rash on both elbows. Investigation revealed hemoglobin 10.3 gram per deciliter and mean corpuscular volume 71 femtoliter. তাহলে ইয়ং পেশেন্ট প্রেজেন্ট করছে ম্যালাইজেশনের ফিচার নিয়ে, সাথে পেশেন্টের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আছে, একটা ব্লিস্টারিং স্কিন র্যাশ আছে। এটা একটা টিপিক্যাল সিনড্রোম। এখানে ডায়াগনোসিস কি হবে? সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজ, রাইট অ্যান্সার। তাহলে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে আমাদের ডায়াগনস্টিক টেস্ট কি মোস্ট স্পেসিফিক? জেজুনাল বায়োপসি। সিজনাল বায়োপসি। তাহলে এটা এন্ডোস্কোপি অ্যান্ড স্মল বায়োপসি বলে। স্মল বায়োপসিটা আমরা ডিউডিনাম থেকে নিতে পারি, জেজুনাম থেকেও নিতে পারি, আচ্ছা আচ্ছা। তবে ডিউডিনামটা বেশি নেওয়া হয় আর কি। তাহলে এন্ডোস্কোপি অ্যান্ড ডিউডিনাল বায়োপসি এখানে অ্যান্সার। পেশেন্টের যদি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনস্টিক না বলে অনেক সময় বলতে পারে যে ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি হবে, ইনিশিয়াল টেস্ট বা ফার্স্ট লাইন টেস্ট। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কোনটা? তাহলে কোনো এনটিটিজি না? অ্যান্টিপিটিস অ্যান্টিবডি, রাইট আনসার। তাহলে এখানে আমাদের অনেক কনফিউশন লাগে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট লাইন ইনিশিয়াল। তাহলে ফার্স্ট লাইন বা ইনিশিয়াল টেস্ট আমরা সেগুলো করবো যেগুলো নন ইনভেসিভ, ইজিলি অ্যাভেলেবল, ইজি অ্যাভেলেবল, নন ইনভেসিভ, কস্ট ইফেক্টিভ, এবং ডায়াগনোসিসে হেল্প করবে। তাহলে এই টেস্টগুলো আমাদের ইনিশিয়াল বা ফার্স্ট লাইন টেস্ট। এখানে সিবিসি উইথ পিডিএফ বা এই ধরনের যদি অপশন থাকে সেটা অবশ্যই ইজিলি অ্যাভেলেবল, নন ইনভেসিভ, কস্ট ইফেক্টিভ, কিন্তু সেটা আমাদের ডায়াগনোসিস হেল্প করবে না। সো সেই টেস্টগুলো আমাদের ফার্স্ট লাইন টেস্ট হবে না। তাহলে ফার্স্ট লাইন টেস্ট বা ইনিশিয়াল টেস্ট যদি বলে তাহলে আমরা দেখবো যে এটা নন ইনভেসিভ কিনা, ডায়াগনোসিস আমাদের হেল্প করবে কিনা। তাহলে অ্যান্সার হবে অ্যান্টিটিসি অ্যান্টিবডি। আর যদি বলে গোল্ড স্ট্যান্ডার্ড বা কনফার্মেটরি বা মোস্ট স্পেসিফিক, সেক্ষেত্রে আমরা ইনভেসিভ বা টিস্যু ডায়াগনোসিস যেগুলোতে করা যাবে সেটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস জানতে হবে। পেশেন্টের যে রেস্ট আছে, রেস্টের কারণ কি? ডার্মাটাইটিস হার্পিটিফার্মিস। ডার্মাটাইটিস সার্কিটিফাইটিস। তাহলে ডার্মাটাইটিস সার্কিটিফাইটিস একটা ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন অফ সিলিয়াক ডিজিজ, যেখানে ব্লিস্টারিং র্যাশ হয়, ইন্টেন্সিভলি ইসি থাকে এবং এক্সটেন্সিভ সারফেস হয়। পেশেন্টের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হওয়ার কারণ কি? ইম্পেয়ার্ড আয়রন অ্যাবজর্পশন। ডিক্রিজড আয়রন অ্যাবজর্পশন, কারণ এখানে ডিউডিনাম এবং জেজুনামটা এফেক্টেড হচ্ছে। আমরা জানি আয়রন অ্যাবজর্পশনটা হচ্ছে আপার স্মল ইন্টেস্টাইন থেকে, তো এই কারণে এখানে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আছে। এই পেশেন্টের যদি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হয়, এমসিভি বেশি থাকে, এটা কি হইতে পারে এমসিভি বেশি? কি ভাইয়া? কিভাবে হইতে পারে? ভিটামিন বি12 বা ফলেট ভিটামিন দেফিসিয়েন্সি। বি12, ফলিক অ্যাসিড। আচ্ছা, ভিটামিন বি12 মেইনলি অ্যাবজর্পশন হয় কোথা থেকে? টার্মিনাল আইলিয়াম থেকে, ঠিক না? তাহলে টার্মিনাল আইলিয়াম ইউজুয়ালি সিলিয়াক ডিজিজে ইনভলভমেন্ট হয় না, টার্মিনাল আইলিয়াম ইনভলভমেন্ট হয় ক্রোনস ডিজিজে। এখানে যদি এমসিভি বাড়ে, এটা দুইটা জন্য হতে পারে। একটা হচ্ছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হতে পারে। তাহলে ফলিক অ্যাসিডটা আপার ইন্টেস্টাইনে বেশি অ্যাবজর্পশন হয়, তাহলে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি কারণে অনেক সময় ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে। আরেকটা হইতে পারে, আমরা গতকালকে ক্লাসে বলছিলাম, গতকালকে, হ্যাঁ, পারনিশাস অ্যানিমিয়া। তাহলে অটোইমিউন ডিজিজের সাথে আদার্স অটোইমিউন ডিজিজ গুলো অ্যাসোসিয়েশন থাকে।
তাহলে সিলিয়াক ডিজিজের সাথে অনেক সময় পারনিশাস অ্যানিমিয়া অ্যাসোসিয়েশন থাকতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে? হ্যাঁ, এই ক্ষেত্রে বিটিএল ডিসিজ হতে পারে এবং এনসিবিটা বেশি হতে পারে। তাহলে সিলিয়াক ডিজিজের অ্যাসোসিয়েশন একটা বড় একটা বক্স আছে, তার মধ্যে দুইটাই পাবে, ডায়াবেটিস পারমিটিস আছে, পারনিশাস অ্যানিমিয়া আছে। ওকে, এই পেশেন্টের যদি আমরা স্কিন বায়োপসি করি, তাহলে স্কিন বায়োপসি কি ফাইন্ডিংস পাবো? এটা অনেক সময় ডার্মাটোলজি থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে স্কিন বায়োপসিতে আমাদের জন্য ইম্পর্টেন্স কোন অ্যান্টিবডিটা পাবো, এটা বেশি আসে এবং কোথায় পাবো। তাহলে ডায়াবেটিস হাইপারটিকমিতে স্কিন বায়োপসি করলে কি ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়? তাহলে এখানে আমরা হবো হচ্ছে আইজিএ অ্যান্টিবডি পাবো। কোথায় পাবো? প্যাপিলারি ডায়ামিসে। ডায়ামিসের দুটো লেয়ার আছে, এর মধ্যে প্যাপিলারি লেয়ারে আইজিএ গ্রানুলার আইজিএ ডিপোজিশন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা জানা লাগবে। এবার সেই পেশেন্টের ট্রিটমেন্ট কি করবো? সিলেক্ট ডিজিজ ট্রিটমেন্ট অফ চয়েস কি আমাদের? ডায়েটারি মডিফিকেশন, ডায়েট মডিফিকেশন। কি ধরনের মডিফিকেশন করবো? গ্লুটেন ফ্রি ডায়েট। গ্লুটেন ফ্রি ডায়েট গুলো, নিশ্চয়ই। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে আছে, সেটা হচ্ছে সিলিয়াক ডিজিজের সাথে একটা অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি থাকে। কোন অ্যান্টিবডি? আইজিএ। আইজিএ, রাইট অ্যান্সার। এন্ড ফাইনালি হচ্ছে আরেকটা কোশ্চেন আছে এখান থেকে, এমসিকিউ বা এসবি আসতে পারে, সেটা হচ্ছে সিলিয়াক ডিজিজের সাথে কিছু কমপ্লিকেশন হিসেবে কিছু ম্যালিগনেন্সি ডেভেলপ করে। আমরা এর আগে কয়েকটা ক্লাসে ডিসকাস করছি, 3টা ম্যালিগনেন্সি ইউজুয়ালি হয়। কি কি মনে আছে? একটা হচ্ছে ইসোফেজিয়াল কার্সিনোমা, এটাও স্কোয়ামার সেল টাইপ। দেন হচ্ছে স্মল বয়েল কার্সিনোমা, আর একটা হচ্ছে ইন্টেস্টিনাল লিম্ফোমা। তাহলে এই 3টা হচ্ছে সিলিয়াক ডিজিজ অ্যাসোসিয়েটেড ম্যালিগনেন্সি, এগুলো ইম্পর্টেন্ট, জেনে রাখবেন এটা একটু। তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। What test is the most likely to reveal the cause of his symptoms? তাহলে এখানে আমাদের ইনভেস্টিগেশন হয়েছে 77-year-old man presents with facial flashing, diarrhea, weight loss, and leg edema. He reports a recent gradual worsening in his breathing. On examination, he has a bilateral wheeze and palpable liver. Ultrasound shows multiple lesions within the liver. তাহলে পেশেন্টের ডায়রিয়া আছে, ফ্ল্যাশিং আছে, ফেশিয়াল ফ্ল্যাশিং, আর কি আছে? হুইজিং আছে। হুইজিং বলছে ওসানিক ব্রিদিং আছে, হুইজিং কখনো। আর একটা আছে হেপাটোমেগালি আছে। ডায়াগনোসিস কি? এখানে মেইন হচ্ছে আমাদের ফেশিয়াল ফ্ল্যাশিং আর ডায়রিয়াটা বেশি ইম্পর্টেন্ট আমাদের। Carcinoid syndrome. কার্সিনয়েড সিনড্রোম। তাহলে কার্সিনয়েড সিনড্রোম মেইনলি হয় আছে ডিউ টু কার্সিনয়েড টিউমারের কারণে। কার্সিনয়েড টিউমার থেকে একটা কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, যেটাই সিমটম গুলো করে। কি কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়? আচ্ছা, কার্সিনয়েড সিনড্রোম আমাদের ইনভেস্টিগেশন চয়েস কি? কনফার্মেটরি ইনভেস্টিগেশন। ইউরিনারি 5 হাইড্রক্সি। হ্যাঁ, ইউরিনারি 5-হিন্ডোলেসিটিক অ্যাসিড। এই জিনিসটা কি? এটা হচ্ছে সেরোটোনিনের একটা মেটাবোলাইট। তাহলে কার্সিনয়েড সিনড্রোমটা হয় মেইনলি এক্সেসিভ সেরোটোনিন রিলিজের কারণে। এই সেরোটোনিনের একটা মেটাবোলাইট হচ্ছে 5-হাইড্রক্সি ইন্ডোলেসিটিক অ্যাসিড। এটা আমরা ফিউশনে মেজার করি 24 আওয়ার্স। তাহলে কার্সিনয়েড সিনড্রোমের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে 5-হাইড্রক্সি ইন্ডোলেসিটিক অ্যাসিড, যেটা সেরোটোনিনটা মেটাবোলাইটস। এবং এই পেশেন্টের যে সিমটমস গুলো হচ্ছে ফেশিয়াল ফ্ল্যাশিং, ডায়রিয়া, তারপর হচ্ছে হুইজ, এগুলো সবই হয়ে যাচ্ছে সেরোটোনিনের কারণে হয়। আর হেপাটোমেগালি কেন হয়েছে? ডিউ টু মেটাস্টেসিস অফ কার্সিনয়েড টিউমার। কার্সিনয়েড টিউমার থেকে একটা প্যারানিওপ্লাস্টিক রিসার্চ হইতে পারে, এটা হচ্ছে একটোপিক কুশিং। এটা একটু মাথায় রেখেন, আমরা পরে এন্ডোক্রাইনোলজি পড়াশোনা এটা ডিসকাস করবো না। কার্সিনয়েড টিউমারের সাথে দুটো পরীক্ষা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম, যেটা ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে। আর একটা আমরা পড়বো হচ্ছে একটোপিক কুশিং হইতে পারে।
Then হচ্ছে which one of the following suggested for prognosis? A 65-year-old woman admitted with acute severe abdominal pain, vomiting, and fever. Investigation showed amylase level 1250 unit per liter, corrected calcium concentration 1.78 millimole per liter. Diagnosis কি এখানে? সিভিয়ার অ্যাকুট অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করছে, পেশেন্টে অ্যামাইলেজ লেভেলটা বেশি আছে, ক্যালসিয়াম লেভেল কম আছে, acute pancreatitis. অ্যাকুট প্যানক্রিয়াটিস হচ্ছে এখানকার ডায়াগনোসিস। তাহলে প্রোগনোসিস দেখার জন্য আমরা একটা স্কেল ইউজ করি, সেটা হচ্ছে গ্লাসগো স্কেল। তাহলে গ্লাসগো স্কোরিং এইটা পয়েন্টগুলো আমাদের মুখস্থ রাখা লাগবে, যদি একটু কঠিন। তাহলে আমরা বলছিলাম ডিসকাস করার সময় যে প্যানক্রিয়াস দিয়ে আমরা মনে রাখতে পারি, প্যানক্রিয়াস পিটা কি পার্শিয়াল প্রেসার অফ সিজার কত থাকবে? less than 8 kilopascal. এতে এতে এজ মোর দ্যান 55 years. 55 years. WBC count More than 15,000. more than 15,000. Calcium More less than 2. less than 2 millimole per liter. তারপর দিলাম হচ্ছে ব্লাড ইউরিয়া ছিল more than 60 millimole per liter. ইট হচ্ছে এনজাইম এলডিএইচ more than 600, আর একটা ছিল সম্ভবত এএলটি more than 200. এতে হচ্ছে অ্যালবুমিন less than 3.2 গ্রাম পার ডেসিলিটার। এসতে হচ্ছে সুগার more than 10 millimole per liter. তাহলে এখানে 3টা না 4টা স্কোর আছে প্যানক্রিয়াটিসে, পরীক্ষায় গ্লাস গোটায় আছে, এটা ভালো করে মুখস্থ করতে হবে, বাকিগুলো কষ্ট করে মনে রাখা করতে দরকার নেই। তাহলে প্যানক্রিয়াসের এই পয়েন্টগুলোতে আমরা প্রগনোসিস দেখতে পাই। এরপরে আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে সিআরপি। যদি পারসিস্টেন্টলি সিআরপি রেস থাকে, সেটা ইন্ডিকেট করে ফর প্রগনোসিস। আর ক্লিনিক্যালি আমরা দেখতে পারি কি, দেখেন ক্লিনিক্যালি দুইটা ডিসকালেশন পাওয়া যায়। কি কি পাওয়া যায়? একটা হচ্ছে গ্রে টার্নার সাইন, আর একটা Colon cell. ফুলেন্স সাইন। তাহলে ফুলেন্সেস কি আছে, এটা পাওয়া যায় আম্বলিকাসেস অ্যারাউন্ডে, আর গ্রে টার্নার সাইনটা পাওয়া যায় ফ্ল্যাঙ্কসে। তাহলে কোনো পেশেন্টে যদি আমরা গ্রে টার্নার সাইন বা ফ্লুয়েন্স সাইন পাই, এটা ইন্ডিকেট করে পেশেন্ট একটা রেট্রোপেরিটোনিয়াল হেমোরেজ হয়েছে। তাহলে এই পেরিটোনিয়াল রেট্রোপেরিটোনিয়াল যে ব্লিডিং হয়েছে, এটা কেন হয়? ডিউ টু ইরেশন অফ ব্লাড ভেসেলস। তাহলে প্যানক্রিয়াটিস যখন ইনফ্লামেশন অনেক বেশি হয়, এগুলো কি করে ব্লাড ভেসেলকে ইরেশন করে, ফলে ব্লিডিং হয়। তো এটাও ক্লিনিক্যালি ইন্ডিকেট করে পেশেন্টের সিভিয়ার প্যানক্রিয়াটিস আছে। আর একটা হচ্ছে পারসিস্টেন্টলি লেস সিআরপি, আর বাকি যে গ্লাসগো স্কোরিং যে পয়েন্টগুলো এগুলা। তাহলে এই পয়েন্টগুলো মুখস্থ রাখা লাগবে, এর মধ্যে কোনটা মিলে আমাদের দেখি। গ্লুকোজ হচ্ছে 10-এর বেশি থাকা কথা ছিল, এখানে তো 9.1। পাশের প্রেশার অক্সিজেন লেস দেন 8 ছিল, এটা 8.7 আছে। পিএইচ তো আমাদের ওখানে ছিলই না। ডাব্লিউবিসি কাউন্ট আছে 18 কে পার কিউবিক মিটার, তাহলে এটা মোর দ্যান 15 কে আছে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এরকম একটা সিনারিও দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। অ্যামাইলেজ এবং লাইফেজ এটা কিন্তু কোনো প্রগনোস্টিক ভ্যালু নাই, এটা মাথায় রাখতে হবে। এরপর আসছি নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট সিরিয়াস কনসিকুয়েন্স অফ রিপিটিং সিনড্রোম? তাহলে রিপিটিং সিনড্রোমও প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন দেখার কোনো দরকার নেই। রিপিটিং সিনড্রোমে আমরা এর আগে ডিসকাস করছি কি কি কম্পিটিশনে, কিছু ইলেকট্রোলাইটস কমে যায়, আর একটা ভিটামিন কমে মিলবে, এগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। কি কি ইলেকট্রোলাইটস কমে মনে আছে? তাহলে এখানে কমে হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আর হচ্ছে ফসফেট, আর একটা ইনভেরিয়েবলি কমে, সেটা হচ্ছে থায়ামিন, ভিটামিন বি1। এর মধ্যে আমাদের জন্য রিপিটিং সিনড্রোমের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে ফসফেট ডেফিসিয়েন্সি। ফসফেট ডেফিসিয়েন্সি হলে কি পেশেন্টটা কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, প্লাস কার্ডিয়াক ফেলার হতে পারে। হাইপোক্যালেমিয়া এবং হাইপোম্যাগনেসিয়ামের কারণে কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, কিন্তু রিপিটিং সিনড্রোমের জন্য বেশি ইম্পর্টেন্ট আছে হাইপোফসফেটেমিয়া, এটা হার্ট ফেলে ডেভেলপ করতে পারে পেশেন্টের। তাহলে রিপিটিং সিনড্রোমের ক্ষেত্রে পেশেন্টের ট্রিটমেন্ট আমরা বলছিলাম কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যদিও পেশেন্ট গুলো ক্যালোরি ডিফিসিয়েন্স আছে, তারপরেও আমরা মানে লো ক্যালোরি দিয়ে শুরু করবো, ডায়েট দিয়ে শুরু করবো। এটা যদি আইভি পারেন্টাল যে নিউট্রিশন দিই আমরা, এটা একবারে হাই ক্যালোরি না দিয়ে লো ক্যালোরি দিয়ে শুরু করবো। সেকেন্ড হচ্ছে ইলেকট্রোলাইটস গুলো কারেকশন করবো। থার্ড হচ্ছে পেশেন্টের অলমোস্ট অলওয়েজ সব পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাইরাইড সাপ্লিমেন্ট দিতে হবে, ডিএফসিএনসি থাকুক বা না থাকুক।
তাহলে এগুলো কারেকশন করতে হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাইপোফসফেটেমিয়া। তাহলে এটা মুখস্থ করছেন, এখানে খুব বেশি কিছু বুঝতে নেই। তাহলে মোস্ট সিরিয়াস সিকোয়েন্স হচ্ছে কনসিকুয়েন্স হচ্ছে এই যে ফসফেট যেটা কমে গেছে এটা। এই বাইরে পেশেন্টের ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামও কমতে পারে। Which of the following would be the most in keeping with her disease? তাহলে পেশেন্টে কি আছে? নান কেস অফ অ্যাবিটা লিপোপ্রোটিনিয়া। তাহলে অ্যাবিটা লিপোপ্রোটিনিয়া পেশেন্টের কি থাকে ইউজুয়ালি? ফ্যাট সলিবল ভিটামিন গুলো ম্যালাইজেশন। এর ফলে কি ফ্যাট সলিবল ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে। এর সাথে আর দুটো কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকে, একটা হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা, একটা হচ্ছে অ্যাকান্থোসাইটোসিস। অ্যাবিটা লিপোপ্রোটিনিয়া এটা খুব একটা পরীক্ষায় আসে না, এফসিপিএস এটা এমআরসিপি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। জাস্ট আমাদের 3টা পয়েন্ট মনে রাখতে হবে। তাহলে এর মধ্যে ফ্যাট সলিবল ভিটামিন কি কি আছে আমাদের? ADEK. EDK। এর মধ্যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে আমাদের ইউজুয়ালি কি নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট গুলা? ডার্মা ফিচার, তারপরে ডার্মাটোলজিক্যাল একটা ইম্পর্টেন্ট ডিস্টিংক্ট ফিচার। Night একটা হচ্ছে blindness, eye নাইট changes. নাইট ব্লাইন্ডনেস। তাহলে ব্লাইন্ডনেসটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে তাহলে এখানে আমরা যখন এই যে পেশেন্ট পাই ওয়ার্ডে, যখন আমরা ম্যালাইজেশনে কোনো পেশেন্ট পাবো, লং স্টে যদি প্রেজেন্ট করতে চাই, তাহলে পেশেন্টের ভিজুয়াল ডিস্টার্বেন্স আছে কিনা এক্সিডেন্ট অবশ্যই নিয়ে আনবে। ভিটামিন ডি কি নিয়ে প্রেজেন্ট করে? প্রক্সিমাল মায়োপ্যাথি, আর একটা হচ্ছে জেনারেলাইজ বডি। ভিটামিন ই ডেফিসিয়েন্সি ইউজুয়ালি পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, পেরিফেরাল নিউরোপ্যাথি। একটা হচ্ছে অ্যাটাক্সিয়া। আর ভিটামিন কে কি নিয়ে প্রেজেন্ট করে? ভিটামিন কে ইউজুয়ালি ব্লিডিং ম্যানিফেস্টেশন প্রেজেন্ট করে। ইজি ব্লিডিং থাকতে পারে, পেটসি থাকতে পারে, তারপর থাকতে পারে। তাহলে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যখন আমরা ওয়ার্ডে যে হিস্ট্রি নিই, মেলাজেশনের পেশেন্ট আসলে প্রায় এবং লং কেসে থাকে এফসিএস পার্ট 2 তে বা রেসিডেন্সি যখন দিবে ফেজে ফাইনাল ফেজি ফাইনালে, তাহলে মেলাজেশনের হিস্ট্রি নিতে আমাদের এই পয়েন্টগুলো অবশ্যই টাচ করতে হবে। পেশেন্টের ভিজুয়াল ডিস্টারবেন্স আছে কিনা, প্রক্সিমাল মাসল উইকনেস আছে কিনা, জেনারেলাইজড বডি এক আছে কিনা, পেরিফেরাল নিউরোপ্যাথি ফিচার আছে কিনা, আরেকটা আছে কোনো পেডিসি পারফোরেট আছে কিনা। তাহলে ভিটামিন এ ডি ই এবং কে এগুলোর ডেফিসিয়েন্সি ফিচার আমরা অ্যাবিটা লিপোপ্রোটিনের ক্ষেত্রে পাইতে পারি। তাহলে এখানে অ্যালবুমিন আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ক্যালসিয়াম ইম্পর্টেন্ট না, ফেরিটিন ইম্পর্টেন্ট। প্রজেক্ট হচ্ছে ওয়াটার সলিউট ভিটামিন, তাহলে এটাই আমাদের ইম্পর্টেন্ট না। বাকি থাকলো প্রোটন টাইম। তাহলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট প্রোটিন ফ্যাক্টর কি কি আছে? আমরা আগের দিন কাজ করছিলাম হেমাটোলজিতে। 2, 7, 9, 10. 2, 7, 9, 10। ফ্যাক্টর 2, 7 এবং 9 এবং 10 এই চারটা হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট প্রোটিন ফ্যাক্টর। আমরা বলছিলাম যে কোয়াগুলেশন পাথওয়ের মধ্যে তিনটা পাথওয়ে আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট আছে দুইটা, মানে মেইন পাথওয়ে। সেটা হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়ে, একটা হচ্ছে ইন্টেনসিভ পাথওয়ে। আর এই দুইটা একটা কমন পাথওয়ে থাকে। এক্সটেন্সিভ পাথওয়ের ক্ষেত্রে আমাদের ক্লটিং ফ্যাক্টর ইম্পর্টেন্ট বলছিলাম কোনটা? 7. একটা 7। আর কমন পাথওয়ের ক্ষেত্রে 1, 2, 5 এবং 10। আর ইন্টেনসিভ পাথওয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে 8, 9, 11 এবং 12। তাহলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর আমরা কি কি পাইতেছি? একটা হচ্ছে 2, 10, 7 আর 9। এর মধ্যে সব থেকে বেশি সিগনিফিকেন্ট হচ্ছে ফ্যাক্টর 7, যেটা এক্সটেন্সিভ পাথওয়ে টোটালি ফ্যাক্টর 7 এর উপর ডিপেন্ডেন্ট মোস্টলি। আর কিছু ফ্যাক্টর আছে 7 এর উপর বেশি ডিপেন্ডেন্ট। তাহলে ভিটামিন কে যখন ডেফিসিয়েন্সি হয় তখন এই ফ্যাক্টর 7টা সরি হচ্ছে 7টা বেশি অ্যাফেক্টেড হয় এবং এক্সটেন্সিভ পাথওয়েটাও বেশি অ্যাফেক্টেড হয়। এক্সটেন্সিভ পাথওয়ে আমরা মেজার করি কি দিয়ে? প্রথমিন টাইম দিয়ে। আর ইন্টেন্সিভ পাথওয়ে মেজার করি এপিটি দিয়ে, অ্যাক্টিভেটেড পার্শিয়াল ফুল টাইম দিয়ে।
তাহলে কোনো পেশেন্ট যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রথমিন টাইমটা সিগনিফিকেন্টলি রাইজ করবে। এবার সে ভিটামিন কে কে ইনহিবিট করা একটা অ্যান্টি প্রবলেম আমরা করছিলাম কোনটা, ওয়ারফেরিন। ওয়ারফেরিন। সো ওয়ারফেরিনের কারণে ভিটামিন কে টা অ্যাক্টিভ ফর্মে হইতে পারে না, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর 2719 এফেক্টেড হয়, প্রথমিন টাইমটা বেশি বাড়ে। এই প্রথমিন টাইমের যে রেশিও পেশেন্ট টু প্রথমিন টাইম আর কন্ট্রোল প্রথমিন টাইম, এই রেশিওটা বলে ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও বা আইএনআর। আইএনআর বা প্রথমিন টাইম দিয়ে আমরা ওয়ারফেরিনটাকে মনিটর করি। তাহলে সবগুলো একটা সাথে একটা রিলেটেড। তাহলে এ বিটা লিপোপ্রোটিনের কি হবে, ফ্যাক্সিবল ভিটামিন ডেফিসিয়েন্সি হবে এ ডি ই এন্ড কে। ভিটামিন কে ডেফিসিয়েন্সি কারণে ফ্যাক্টর 2719 হ্যাম্পার্ড হবে। এর মধ্যে ফ্যাক্টর 7টা বেশি ইম্পর্টেন্ট, যেটা এক্সটেন্সিভ পাথওয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর এক্সটেন্সিভ পাথওয়ে তো আমরা যেহেতু প্রথমে টাইমটা মেজার করি, সেখানে প্রথমে টাইমটা বাড়বে। এবং এই একই ব্যাখ্যা হচ্ছে ওয়ারফেরিনের ক্ষেত্রে, ওয়ারফেরিনের ক্ষেত্রে প্রথমে টাইমটা মেইনলি বাড়ে। এটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি টু বি দ্য কজ। তাহলে 56-year-old woman with type 1 diabetes mellitus and hypothyroidism was referred for investigation of a megaloblastic anemia. DT normal, pulse normal, BMI normal. তাহলে পেশেন্টের ডায়াবেটিস মেলিটাস আছে, হাইপোথাইরয়েডিজম আছে, আর এর সাথে কি আছে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডায়াগনোসিস কি তাহলে, পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়া। কোনো পেশেন্টের যদি এরকম হিস্ট্রিতে আপনার ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম, সিলিয়াক ডিজিজ, পার্নিশিয়াস অ্যানিমিয়া, মাইস্থেনিয়া গ্র্যাভিস, হাসিমুটো থাইরয়েডিস, এই ধরনের অটোইমিউন ডিজিজ থাকে, তাহলে মোস্ট লাইকলি সিনারিওতে আপনার অটোইমিউন কোন একটা ডিজিজের সিনারিও দিছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কোন একটা অটোইমিউন ডিজিজের হিস্ট্রি আছে, এর সাথে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা এমসিডি বেশি আছে, ডায়াগনোসিস পার্নিশিয়াস অ্যানিমিয়া। পার্নিশিয়াস অ্যানিমিয়ার ক্ষেত্রে মোস্ট স্পেসিফিক অ্যান্টিবডি কোনটা, পার্নিশিয়াস অ্যানিমিয়াতে আমরা দুইটা অ্যান্টিবডি, একটা হচ্ছে অ্যান্টি প্যারাটাইসিস অ্যান্টিবডি আর একটা হচ্ছে অ্যান্টি ইনট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি। এর মধ্যে স্পেসিফিক বেশি কোনটা, Anti-intrinsic factor. অ্যান্টি ইনট্রিনসিক ফ্যাক্টর। তাহলে অ্যান্টি প্যারাটাইসিস অ্যান্টিবডিটা বেশি পাওয়া যায়, এটা সেন্সিটিভিটি বেশি, কিন্তু অ্যান্টি ইনট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডিটা মোর স্পেসিফিক এবং মোর ডায়াগনস্টিক। তাহলে এখানে ডায়াগনোসিস পার্নিশিয়াস অ্যানিমিয়া যদি আমরা কনফার্ম করতে চাই, তাহলে অ্যান্টি ইনট্রিনসিক ফ্যাক্টর অ্যান্টিবডি টেস্ট করতে হবে। A 46-year-old woman was referred with profuse watery diarrhea and dehydration. Investigation showed an average daily stool weight 4353 4,500 grams per day. Serum vasoactive intestinal polypeptide level more than 450 grams per ml. Normal range হচ্ছে less than 20। তাহলে পেশেন্টে কি আছে, ভেরি হাই লেভেল অফ ভিআইপি আছে, যেটা কারণে পেশেন্টে ডায়রিয়া এবং ডিহাইড্রেশনের প্রেজেন্ট করছে। তাহলে ভিআইপি ওমা, ভিআইপি ওমাতে ডায়াগনোস, যে ডায়রিয়া হচ্ছে ডায়াগনোসিসের, সরি, ডায়রিয়ার মেকানিজম কি এটা জানতে চাইছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি মেকানিজম অফ আ ডায়রিয়া। তাহলে ভিআইপি তিনটা ফাংশন দিয়ে আছে ডেভিডসনে, মনে আছে ভিআইপি কি কাজ করে, আমি যেভাবে মনে রাখি, একটা হচ্ছে ডাইলেশন করে, একটা রিল্যাক্সেশন করে, আর একটা সিক্রেশন। ডাইলেশন মধ্যে এটা কি করে, ভ্যাসো ডাইলেশন করে, রিল্যাক্সেশন করে স্মুথ মাসেল রিল্যাক্সেশন, স্মুথ মাসেল, আর সিক্রেশন করে হচ্ছে ওয়াটার ইলেক্ট্রোলাইটস। ওয়াটার বেশি সিক্রেশন করার কারণে ডিহাইড্রেশন ডেভেলপ করে, এবং ইলেকট্রোলাইটস বেশি বেশি সিক্রেশন হওয়ার কারণে পেশেন্টের হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে। তাহলে হাইপোক্যালেমিয়া একটা কজ হচ্ছে ভিআইপোমা। এই যে এক্সেসিভ ওয়াটার সিক্রেশন হচ্ছে, এটা কারণে মেনলি পেশেন্টের ডায়রিয়া হয়। তাহলে এটার ডায়রিয়া মেকানিজম কি,
সিক্রেটরি ডায়রিয়া, সিক্রেটরি ডিউ টু এন্টারসাইট স্টিমুলেশন। তাহলে পরীক্ষায় এটাও প্রশ্ন আসে অনেক সময়। একটা আসে যে ভিআইপোমার ক্ষেত্রে ডায়রিয়ার মেকানিজম কি, আর একটা আসে হচ্ছে ডোলিঙ্গোলিসন সিনড্রোমের পেশেন্টের ডায়রিয়ার মেকানিজম। তাহলে ভিআইপোমার যে ডায়রিয়া সেটা হচ্ছে সিক্রেটরি ডায়রিয়া। এটা আসে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ আর ডায়রিয়া। তাহলে পেশেন্টের সিনিয়র কি বলতো, 27-year-old woman who had previously undergone a terminal ileal and limited diet colon resection for Crohn's disease was seen in the clinic. She reported intense diarrhea but was otherwise well. Investigation showed CRP less than 5 microgram per deciliter, hemoglobin normal, WBC count normal, platelet normal. Repeat colonoscopy was normal to the neoterminal ileum. A barium follow-through showed a normal mucosa and lactose hydrogen breath test was normal. তাহলে কি কি পাইলাম? একটা ক্রনস ডিজিজ পেশেন্টের ডায়াগনোস পেশেন্ট, আইলিয়াল রিসেকশন হয়েছে। এখন পেশেন্টের মেইন কমপ্লেন হচ্ছে ডায়রিয়া। ইনভেস্টিগেশন সবই নর্মাল, ইনক্লুডিং সিআরপি এন্ড হাইড্রোজেন ব্রেথ টেস্ট। ডায়াগনোসিস কি হতে পারে? Bile acid malabsorption. বাইল অ্যাসিড ডিলুশন। এক্সেলেন্ট, এটাই রাইট অ্যান্সার। বাকিগুলো কেন না? আচ্ছা, পিএসসি তো ডায়রিয়া প্রেজেন্ট করে না, এটা অবশ্যই জন্ডিস প্রেজেন্ট করছে, এটা বাদ। মেসেলাজাইনও ডায়রিয়া করে না। কোলাজেনাস কোলাইটিস, এটা হচ্ছে মাইক্রোস্কোপিক কোলাইটিসের একটা টাইপ। মাইক্রোস্কোপিক কোলাইটিস দুইটা টাইপ আছে, একটা হচ্ছে কোলাজেনাস, একটা হচ্ছে লিম্ফোসাইটিক কোলাইটিস, আর একটা হচ্ছে স্মল বল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। এই তিনটে ডায়রিয়া করে। কোলাজেনাস কোলাইটিস এর সাথে রিলেটেড না। মাইক্রোস্কোপিক কোলাইটিস হয় ইউজুয়ালি অটো ইমিউনো ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, অথবা কিছু ড্রাগস এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। কি কি ড্রাগস? একটা হচ্ছে পিপিআই, একটা হচ্ছে এনএসআই, আর একটা হচ্ছে সিলেক্টিভ সিস্টেম রিঅ্যাক্টিভ ইনহিবিটর বা এসএসআরআই। তাহলে এই ধরনের ড্রাগ যদি স্প্রে থাকে বা কোনো অটোইমিউন ডিজিজ থাকে, তার সাথে ডায়রিয়া হলে সেটা ইউজুয়ালি মাইক্রোস্কোপিক কোলাইটিস হওয়ার চান্স থাকে। তাহলে এটা বাদ। এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাইল সল্ট ম্যালাবসর্পশন, আর একটা হচ্ছে স্মল বল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। কোনো ক্রনস ডিজিজের পেশেন্টের যদি আইলেল রিসেপশন করা হয়, সেক্ষেত্রে ডায়রিয়া হলে মোস্ট লাইকলি কজ থাকে এই দুইটাই, বাইল সল্ট ম্যালাবসর্পশন অথবা স্মল বল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। তাহলে এখানে স্মল বল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ কেন না, এটা আমি কিভাবে এক্সপ্লেন করবো? তাহলে স্মল বল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের পেশেন্টগুলোর ডায়রিয়ার সাথে আরেকটা কমপ্লেন থাকে হচ্ছে ব্লটিং অ্যান্ড অ্যাবডোমিনাল ডিসটেনশন। এটা হচ্ছে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করার জন্য, কিন্তু এখানে বেশি সিগনিফিকেন্ট হচ্ছে পেশেন্টটা হাইড্রোজেন ব্রেথ টেস্ট নেগেটিভ। তাহলে কোশ্চেনে যখন মেনশন করে দিবে যে কোনো একটা ইনভেস্টিগেশনের ফাইন্ডিং যে নেগেটিভ রয়েছে, তো মানে কোশ্চেন যে করছে সে আপনাকে এটা এক্সক্লুড করার জন্য এটা ফাইন্ডিংস দিয়েছে, হাইড্রোজেন ব্রেথ টেস্ট নেগেটিভ মানে এটা ব্যাকটেরিয়াল ওভারগ্রোথকে সে এক্সক্লুড করে দিছে। তাহলে ক্রনস ডিজিজের এই ধরনের সিনারিওতে কোশ্চেন করার সময় কয়েকটা কোশ্চেনের মানে কয়েকটা সিনারিও টার্গেট করে কোশ্চেন করতে পারো। তাহলে একটা হচ্ছে স্মল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ টার্গেট করে করতে পারে, একটা হচ্ছে বাইল সল্ট ম্যালাবসর্পশনকে টার্গেট করে, আর একটা হয়তো ক্রনস ডিজিজ নতুন করে রিঅ্যাক্টিভেশন হয়েছে বা অ্যাগ্রাভেট করছে। ক্রনস ডিজিজ কেন অ্যাগ্রাভেট করে নাই, এটা আমরা বলছি সিআরপি দেখে। পেশেন্টের সিআরপিটা নর্মাল, তাহলে সে যদি ক্রনস ডিজিজটা যদি আবার রিঅ্যাক্টিভেশন হতো বা অ্যাগ্রাভেট করতো, সেক্ষেত্রে সিআরপিটা আবার বেশি পাইতাম। এরপর আসি, এটা তো ডিরেক্ট কোশ্চেন, এখানে বলে দিচ্ছিলাম হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ রিস্পেক্টর ফর গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা। তাহলে গ্যাস্ট্রিক কার্সিনোমা রিস্পেক্টর ডেভিসনের একটা বক্স আছে আর ভিতরে কিছু লেখা আছে। তাহলে এইচ পাইলোরি, লো ডায়েটে ভিটামিন সি, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি, পার্নিশাস অ্যানিমিয়া, তারপর ফ্যামিলি হিস্ট্রি, সবগুলো হচ্ছে রিস্পেক্টর। তাহলে এখানে রিস্পেক্টর না হচ্ছে অ্যাস্ট্রিনিউস। এই ধরনের কিছু বক্স আছে, বক্সগুলো আসলে মুখস্থ করতে হবে, কিছু করার নাই। এরপর সেটা ইম্পর্টেন্ট কোশ্চেন,
Which of the following would most strongly suggest an organic rather than a functional cause? তাহলে 44-year-old woman was referred with a change in bowel habit. তাহলে bowel habit এর চেঞ্জের মধ্যে কোনটা অর্গানিক কজ ইন্ডিকেট করে rather than functional cause? অপশন আছে কি কি? অ্যাবডোমিনাল ব্লোটিং, অ্যাবডোমিনাল পেইন, অল্টারনেটিভ ডায়রিয়া এন্ড কনস্টিপেশন, মিউকাস পাস রেকটাম, নক্সিনাল ডায়রিয়া। তাহলে এর মধ্যে অর্গানিক ইন্ডিকেট করে কোনটা? মেইনলি এটা আইবিএস এর বক্স থেকে কোশ্চেনটা করছে। আইবিএস এর কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে ওইটা থেকে। তাহলে আইবিএস হচ্ছে একটা ফাংশনাল ডিসঅর্ডার, ফাংশনাল ডিজিজ। আইবিএস আমরা কি কি পাই? অ্যাবডোমিনাল ব্লটিং থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, অল্টারনেশন অফ বায়োল হ্যাবিট থাকতে পারে, তারপরে অ্যাবডোমিনাল পেইন রিলিভড বাই ডেফিকেশন, আর একটা হচ্ছে মিউকাস প্রোডাকশন। তাহলে এই সবগুলাই হচ্ছে আইবিএস এর ফিচার। এক্সেপশন হচ্ছে নোক্সানাল ডায়রিয়া। তাহলে নোক্সানাল ডায়রিয়া ইন্ডিকেট করে অর্গানিক কজ বা কোনো অর্গানিক স্ট্রাকচারাল প্যাথোলজি। এটা আমাদের টেকনিক্যালি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কোনো পেশেন্ট যদি নোক্সানাল সিমটমস থাকে তাহলে অলওয়েজ আমরা প্যাথোলজি চিন্তা করবো। এটা একটা লাগে হচ্ছে নক্সুরিয়া। নক্সুরিয়া একটা হচ্ছে পলিটিক্সের ক্ষেত্রে কোনো পেশেন্টের যদি রাতে বারবার প্রস্রাবে যাওয়া লাগে এবং রাতে বেশি বেশি পানি খাওয়া লাগে, তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে আমাদের সাইকোজেনিক পলিটিক্সের বদলে প্যাথোলজিক্যাল অন্য কিছু চিন্তা করতে হবে। তাহলে ফাংশনাল যেগুলো ডিসঅর্ডার সেগুলো ইউজুয়ালি মানে রাতে সিমটমস কম থাকে, দিনের বেলায় সিমটমস গুলো বেশি পাওয়া যায়। কোনো পেশেন্ট যদি নোক্সাল সিমটমস বলে যে কোনো সিমটমস, তাহলে সেটা আমাদেরকে সিগনিফিকেন্ট নিতে হবে। তাহলে নোক্সাল ডায়রিয়া হচ্ছে একটা রেড প্লাস সাইন ফর ডায়রিয়া। যদি কোনো পেশেন্ট নোক্সাল ডায়রিয়া কমপ্লেন করে সেই পেশেন্ট গুলোকে আমাদের অবশ্যই কোলোনোস্কোপি করতে হবে। এটা কোশ্চেনটা ঘুরে করতে পারে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্ডিকেশন ফর কোলোনোস্কোপি। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে নোক্সাল ডায়রিয়া। তাহলে কোনো পেশেন্ট যদি এজ বেশি থাকে, পালভিক্রাল ব্লিডিং থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, নোক্সাল সিমটমস থাকে, আইবিডির কোনো ফিচার থাকে, তাহলে এইসব কেসে আমাদের কোলোনোস্কোপি করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, a 35-year-old man with ulcerative colitis was found to have abnormal liver biochemistry. তাহলে বেশি সহজ কোশ্চেন দিয়ে ফেলছি, এটা সিনিয়র দিয়ে কোশ্চেন করে ইউজুয়ালি। তাহলে আলসারেটিভ কোলাইটিস পেশেন্ট অ্যাবনর্মাল লিভার ফাংশন প্রেজেন্ট করছে, ডায়াগনোসিস কি হবে? অপশন আছে বার্কেলি সিনড্রোম, ক্রনিক অটো ইমিউনো হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস সি, প্রাইমারি ব্লিয়ারি কোলাইটিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাইটিস। ই হবে না? এখানে রাইট আনসার হবে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাইটিস। তাহলে আলসারেটিভ কোলাইটিস এর ক্ষেত্রে মোস্ট কমন লিভার অ্যাবনর্মালিটিস বা লিভার অ্যাবনর্মালিটিস হচ্ছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাইটিস। তাহলে এক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন কি করবো? পিএসসি ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন চয়েস কি? পিএসসি থেকে দুইটা কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে ইনভেস্টিগেশন অফ চয়েস, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। এনিওয়ান? তাহলে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাইটিসের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে এমআরসিপি, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিওগ্রাফি। আর ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে আইসোডিওক্সিফোলিক অ্যাসিড, আইসোডিওক্সিফোলিক অ্যাসিড। এবারে অপশন কি আছে? প্রাইমারি biliary cholangitis। তাহলে প্রাইমারি biliary cholangitis ইউজুয়ালি অটোইমিউন ডিজিজগুলোর সাথে অ্যাসোসিয়েট কন্ডিশনে থাকে, এবং এক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি। ট্রিটমেন্ট একই, আইসোডিওক্সিফোলিক অ্যাসিড। ক্রনিক হেপাটাইটিস সি, তার হেপাটাইটিস সির সাথে আলসারেটিভ কোলাইটিস খুব একটা রিলেশন নাই। হেপাটাইটিস সি ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে ফার্স্ট টাইম আমরা করি অ্যান্টি হেপাটাইটিস সি ভাইরাস অ্যান্টিবডি, আর কনফার্ম করার জন্য করে হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ। অটোইমিউন হেপাটাইটিস, তাহলে অটোইমিউন হেপাটাইটিসও অনেক সময় আইবিডির সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশনে থাকে।
তবে মোস্ট কমন হচ্ছে যে পিএসসি, এটা আলসারিকুলারের সাথে বেশি কমন। বার্ডকেজ সিনড্রোমের সাথে আলসারিকুলারের সাথে তেমন একটা রিলেশন নেই। বার্ডকেজ সিনড্রোম মেইনলি প্রেজেন্ট করে কি অ্যাকিউট অনসেট অফ অ্যাবডোমিনাল পেইন প্লাস জন্ডিস প্লাস অ্যাসাইটিস হচ্ছে টেন্ডার হেপাটোমেগালি। তাহলে অনেকগুলো কজই আছে যেগুলো হচ্ছে লিভার ফাংশন অ্যাবনর্মালিটি করতে পারে। তবে আলসাইটিক কোলাইটিস বা আইবিডিস যদি হিস্ট্রি থাকে তাহলে আমরা সবার আগে চিন্তা করবো প্রাইমারি স্ক্লেরোসিস কোলাঞ্জাইটিস। What is the most important immediate investigation? A 56-year-old woman with established alcohol-related cirrhosis was admitted with confused and drowsy state. তাহলে alcoholic cirrhosis patient present করছে confusion and drowsy. Immediate investigation আমরা কোনটা করবো? Blood culture আছে, blood glucose আছে, CT brain, red cell folate, upper gastrointestinal endoscopy, ফলেট। red cell folate. red cell folate আমরা ইমিডিয়েট করলে কি আমাদের খুব বেশি বেনিফিট হবে? না ভাইয়া। তাহলে রেড সেল ফোলেট আমরা কোথায় দেখি? ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে। তাহলে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির সাথে আমাদের অ্যাকিউট কন্ডিশনাল স্টেট বা ব্রজনেস তেমন কোনো রিলেশন নাই। ব্লাড কালচার করবো তাহলে। ব্লাড কালচার, আচ্ছা সিরোসিসের পেশেন্ট হবে ব্লাড কালচার কেন করি? স্পন্টেনাস ব্যাকটেরিয়াল পেরিটোনিটিস দেখার জন্য, তাই তো? স্পন্টেনাস ব্যাকটেরিয়াল পেরিটোনিটিস পেশেন্টগুলো কনফিউশন ব্রজনেস প্রেজেন্ট করতে পারে। তো ইউজুয়ালি অ্যাবডোমেন পেইন ফিভার এগুলো বেশি থাকে। এখন কথা হচ্ছে একটা পেশেন্ট যদি কালচার দেন রিপোর্টে কয়েকদিন পরে, মিনিমাম কয়েকদিন পরে, তাই না? তাহলে ব্লাড কালচার আমাদের খুব বেশি বেনিফিট তো হবে না। এখানে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ইমিডিয়েট ইনভেস্টিগেশন। সিটি ব্রেন আমরা করতে পারি। তাহলে অ্যালকোহলিক পেশেন্ট সাবডাল হেমাটোমা থাকতে পারে, কিন্তু সিটি ব্রেন করতে আমাদের মিনিমাম তো 15-20 মিনিট তো সময় লাগবেই। আপনার যে এন্ডোস্কোপি করবে কোথায়? ভ্যারিসিয়াল হেমোরেজ দেখার জন্য। তাহলে ভ্যারিসিয়াল হেমোরেজের সাথেও কনফিউশন রেজিস্ট্রেটের তেমন কোনো রিলেশন নেই, প্লাস এন্ডোস্কোপি করতে টাইম লাগবে। ইমিডিয়েট ইনভেস্টিগেশন আমরা করতে পারি, ব্লাড গ্লুকোজ লেভেল দেখতে পারি। কেন ইম্পর্টেন্ট? তাহলে অ্যালকোহলিক পেশেন্ট ক্রনিক এবং সিরোসিস প্যানক্রিয়াটাইটিস। পেশেন্ট, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস না? ওকে, আচ্ছা আমি বলি অ্যালকোহলিক এবং সিরোসিস দুইটাই হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া রিস্ক বাড়ায়। কিভাবে বাড়ায়? আমরা হিপ্রোলজি ক্লাসে প্রথমে বলছিলাম লিভারে একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, গ্লুকোজ স্টোর করে রাখে গ্লাইকোজেন ফর্মে। যখন পেশেন্ট ফাস্টিং কন্ডিশন থাকে তখন এই গ্লাইকোজেন গুলো ভেঙে গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে। আর একটা কিভাবে করে? গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে লিভার গ্লুকোজ তৈরি করে। তাহলে আমরা যখন ফাস্টিং কন্ডিশনে থাকি তখন আমাদের গ্লুকোজ সাপ্লাইটা দেয় হচ্ছে লিভার। এখন সিরোটিক পেশেন্ট বা লিভার ফেলের পেশেন্ট গুলো এই কাজটা করতে পারে না, ফলে পেশেন্ট গুলো ফ্রিকুয়েন্টলি হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। তাহলে কোনো একটা সিরোসিসের পেশেন্ট বা অ্যালকোহলিক পেশেন্ট যদি কনফিউশন অবস্থায় আসে বা ড্রাউজি থাকে বা কনভালশন হয় বা অ্যাবনর্মাল মুভমেন্ট হয় বা এক্সেসিভ সুয়েটিং হয়, তাহলে ফার্স্ট যে টেস্টটা করবো সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল চেক করবো। অন্য টেস্ট তো আমাদের সবই করা লাগবে এখানে। আপনার জেনে ছবি করতে হবে, ব্লাড কালচার হয়তো করা লাগতে পারে, সিটিও করা লাগতে পারে, টু এক্সপোজ সাবডোজ হেমাটোমা। তো আমাদের ইমিডিয়েট যে টেস্টটা করবো সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল দেখবে। যদি পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া থাকে তাহলে আমরা ইমিডিয়েট ট্রাকশন করতে পারি। আর এটা বেড সাইডে টেস্ট করা যায়, সো 2-1 মিনিটের ব্যাপার। এটা আমাদের প্র্যাকটিস লাইফের জন্য ইম্পর্টেন্ট। আমাদের ওয়ার্ডে যদি কোনো পেশেন্ট আসে, এই পেশেন্টরা যদি কনফিউজ থাকে, কনভালশন থাকে বা সিজার থাকে বা পেশেন্ট অ্যাবনর্মাল বিহেভিয়ার থাকে, তাহলে আমরা সবাই আগে ব্লাড গ্লুকোজ চেক করবো। আর একটা জিনিস আমাদের বেড সাইডে এই পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারবেন? বেড সাইডে আমরা ক্লিনিক্যালি কি দেখি এই পেশেন্টের জন্য? ইনভেস্টিগেশন সিরোটিক পেশেন্ট এটা কম কনফিউশন ড্রাগ স্টেটমেন্ট, বেড সাইড টেস্ট, ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা কি করি? বেড সাইড ক্লিনিক্যাল এক্সামিনেশন। যদি এই ধরনের পেশেন্ট যখন এরকম কনফিউজ থাকে এটা করা যায় না, কিন্তু স্যার এখন কোথায় বেশি হচ্ছে
তাহলে একটা সময় ব্লাড গ্লুকোজ তো দেখবোই, পিএনএ গেলে আমরা দেখবো পেশেন্টের ল্যাপিং কেমো আছে কিনা, ল্যাপিং কেমো কেন দেখবো? তাহলে কোন সিরোটিক পেশেন্ট তাহলে লিভার ফেলার বা হেপাটিক এনকেফালোপ্যাথি প্রেজেন্ট করতে পারে। তাহলে হেপাটিক এনকেফালোপ্যাথি পেশেন্ট গুলো প্রেজেন্টেশন থাকে কি, পেশেন্ট গুলো কনফিউশন থাকে, ড্রাউজি থাকে, অনেক সময় কোমাটোজও থাকতে পারে। তাহলে এটা সাধারণত জিজ্ঞেস করে যে বেড সাইডে আমরা কি দেখতে পারি, একটা হচ্ছে ট্র্যাকিং কেমো দেখবো, আর দুই হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল চেক করবো। দুইটাই পেশেন্টের বেড সাইডে করা যায় এবং এই দুইটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট ইনিশিয়ালি। এরপরে বাকি টেস্ট গুলো করবো আমরা। তাহলে এখানে তো আমাদের লার্নিং পয়েন্ট হচ্ছে কোনো পেশেন্ট যদি ওয়ার্ডে ড্রাউজিনেস নিয়ে আসে বা কনফিউশন নিয়ে আসে, অ্যাবনর্মাল মুভমেন্ট, সিজার, কনভালশন বা এক্সেসিভ সুয়েটিং নিয়ে প্রেজেন্ট করে, এক ফার্স্ট ব্লাড গ্লুকোজ চেক করবো। কোনো অ্যালকোহলিক পেশেন্ট যদি কনফিউশন স্টেট নিয়ে আসে, ব্লাড গ্লুকোজ আমরা আগে চেক করবো। এরপর অন্যান্য ইন্ডেকশন যেগুলো সেগুলো দিব। এরপর আছে হট টার্ম বেসড টেস্ট কেস দিস ওমেন্স হেপাটাইটিস বি স্ট্যাটাস। তাহলে হেপাটাইটিস বি ভাইরাসের সেরোলজিক্যাল টেস্টের ইন্টারপ্রিটেশন, এটা পরীক্ষায় মাস্ট থাকবে, এফসিপিএস দেন এমআরসিপি দেন যে পরীক্ষায় দেন না কেন। তাহলে এখন অন্য কিছু দেখার দরকার নেই, আমরা দেখি হেপাটাইটিস বি সিরোলজি কি কি আছে। এখানে বলছে যে সারফেস অ্যান্টিজেন পজিটিভ, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ, সারফেস অ্যান্টিবডি নেগেটিভ, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডি নেগেটিভ। এরপর হচ্ছে আইজিজি কোর অ্যান্টিবডি পজিটিভ, তাহলে হেপাটাইটিস বি কোর আইজিজি পজিটিভ, আইজিএম কোর অ্যান্টিবডি হচ্ছে নেগেটিভ। এরপর কি আছে ই অ্যান্টিজেন পজিটিভ, হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন পজিটিভ, হেপাটাইটিস বি ই অ্যান্টিবডি নেগেটিভ। তাহলে অ্যান্সার কি হবে এখানে? এ। এ। তাহলে এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা যদি এটা একটু ই করি, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পজিটিভ, কোনো পেশেন্টে যদি সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকে, এটা ইন্ডিকেট করে পেশেন্টের একটা ইনফেকশন আছে, বি সারফেস ইনফেকশন আছে। এই ইনফেকশনটা অ্যাকিউট না ক্রনিক, এটা আমরা বুঝবো কি দেখে? কোর অ্যান্টিবডি। ফোর অ্যান্টিবডি। ফোর অ্যান্টিবডি যদি আইজিজি পজিটিভ থাকে তাহলে সেটা ইন্ডিকেট করে ক্রনিক বা পারসিস্টেন্ট ইনফেকশন। যদি আইজিএম পজিটিভ থাকে সেটা ইন্ডিকেট করে অ্যাকিউট ইনফেকশন। তাহলে এই পেশেন্টের কোর আইজিজি পজিটিভ আছে, তাহলে এটা ইন্ডিকেট করতেছে কি পেশেন্ট ইনফেকশনটা ক্রনিক বা পারসিস্টেন্ট, ক্রনিক বা পারসিস্টেন্ট। তাহলে এখানে পারসিস্টেন্ট অপশন আছে কোনটা? দুইটা, পারসিস্টেন্ট ইনফেকশন। এটাকে হাই ইনফেক্টিভিটি নাকি লো ইনফেক্টিভিটি, এটা আমরা কি দেখে বুঝতে পারি? ই অ্যান্টিজেন দেখে। antigen দেখে। তাহলে এখানে ই অ্যান্টিজেন যদি পজিটিভ থাকে তাহলে এটা ইন্ডিকেট করে হাই রেস্ট্রিকশন হতেছে এবং হাই ইনফেক্টিভিটি। ই অ্যান্টিজেন বাদে আমরা আরেকটা জিনিস দেখে বুঝতে পারবো হাই ইনফেক্টিভিটি, মনে আছে আমরা এর আগে ডিসকাস করছিলাম? ডিএনএ লেভেল। হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ দেখছিলাম। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লেভেল দেখো আমরা বুঝতে পারি পেশেন্টটা হাই রেস্ট্রিকশন হইতেছে এবং হাই ইনফেক্টিভিটি। এবং হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেনের থেকে বি ভাইরাস ডিএনএটা বেশি ইম্পর্টেন্ট বা মোর স্পেসিফিক। কেন? সিডিক4 মিউটেশনটা কি মনে আছে? তাহলে আমরা যে কোর অ্যান্টিজেনটা দেখি, সরি কোর অ্যান্টিজেন আমরা দেখি না, আমরা দেখি কি হেপাটাইটিস বি ভাইরাস ই ই অ্যান্টিজেন। অ্যান্টিজেন নেগেটিভ থাকবে। হ্যাঁ, এই ই অ্যান্টিজেনটা হচ্ছে কোর অ্যান্টিজেনের একটা পার্ট যেটা আমরা ব্লাডে দেখতে পাবো। তাহলে হেপাটাইটিস বি ভাইরাস যে কোর অ্যান্টিজেন আছে এটা লিভারে থাকে, ব্লাডে আমরা এটা মিটা করতে পারি না, ব্লাড এটা পাওয়া যায় না, থাকে লিভারে।
হেপাটাইটিস বি ভাইরাস কোর অ্যান্টিজেন একটা পার্ট হচ্ছে ই অ্যান্টিজেন, যেটা আমরা ব্লাডে পাই। এবং এটা যখন বেশি পাই তখন আমরা সেটা ইন্ডিকেট করে কি হাই ইনফেক্টিভিটি এবং হাই রেপ্লিকেশন। কোনো পেশেন্ট যদি থ্রি কোর মিউটেশন থাকে, সেক্ষেত্রে কোর অ্যান্টিজেন থেকে ই অ্যান্টিজেন এটা ব্লাড যে আসতেছিল এটা আসতে পারে না। তখন কি হয়, হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেনটা নেগেটিভ দেখায়। যদিও পেশেন্ট অ্যাক্টিভ রেপ্লিকেশন হইতেছে হাই ইনফেক্টিভিটি, তারপর ই অ্যান্টিজেনটা নেগেটিভ দেখাবে। এই ক্ষেত্রে আমরা বুঝবো কি হবে যে পেশেন্টের রেপ্লিকেশন বেশি হইতেছে এবং হাই ইনফেক্টিভিটি আছে, তখন আমরা বি ভাইরাস ডিএনএটা দেখি। তাহলে কোনো পেশেন্টের ই অ্যান্টিজেন নেগেটিভ হওয়া সত্ত্বেও পেশেন্টের হাই রেপ্লিকেশন থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বি ভাইরাস ডিএনএ লেভেল দেখলে দেখবো বি ভাইরাস ডিএনএ লেভেলটা অনেক বেশি আছে। এটাকে বলা হয় প্রি-কোর মিউটেশন। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন আমি তো কোশ্চেন নেই। তাহলে আজকে এগুলো কোশ্চেন ছিল। আরেকটা কোশ্চেন আছে, which of the following drugs is most likely to be responsible? A 78-year-old woman referred with abnormal liver biopsy. Investigations showed bilirubin 54 micromole per liter, bilirubin বেশি আছে, ALT নর্মাল, CGT বেশি, ALT বেশি। তাহলে এটা কি ধরনের লিভার ফাংশন টেস্ট? ALT নর্মাল আছে, CGT বেশি, ALT বেশি। এটা কি হেপাটাইটিক প্যাটার্ন নাকি কোলেস্টেটিক প্যাটার্ন? কোলেস্টেরল। কোলেস্টেটিক প্যাটার্ন। তাহলে কোলেস্টেটিক প্যাটার্ন করে কোন কোন ড্রাগস, এটা একটু জানা লাগবে আমাদের। ডেভিডসনের দেওয়া আছে কয়েকটা, কোয়েমজিক্লাব দেওয়া আছে, ফ্লুক্লোক্সিলিন দেওয়া আছে, ক্লোট্রোমাজিন, এরপরে আর একটা দেওয়া আছে ইসপ্রেজেন মনে হয়। তাহলে এখানে অবশ্য অপশনগুলো বইয়ের নাই, এমআরসিটির কোশ্চেন তো এমআরসিটির বইগুলো তারও দেওয়া আছে। তাহলে ইরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে কোলেস্টেটিক প্যাটার্ন, লিভার ফাংশন টেস্ট করতে পারে। তাহলে এখানে ইরিথ্রোমাইসিন এটাই আনসার, এটা অবশ্য ডেভিডসনের মধ্যে নাই। ডেভিডসনের ফ্লুক্লোক্সিলিনের কথা বলা আছে, একটা কোয়েমজিক্লাবের কথা বলা আছে। আর বাকি যে ড্রাগ গুলো আছে এগুলো ইউজুয়ালি লিভার ফাংশন টেস্ট নর্মাল করে না। নিফেডিফিন এবং প্যারাসিটামল এই দুটা হেপাটাইটিস প্যাটার্ন করতে পারে। তাহলে এটা একটু জেনে রাখেন যে ইরিথ্রোমাইসিনটা কোলেস্টেটিক লিভার ফাংশন করতে পারে। যেহেতু ইরিথ্রোমাইসিন, কোয়েমজিক্লাব, ফ্লুক্লোক্সিন অ্যান্টিবায়োটিক গুলো ইউজুয়ালি কমনলি ইউজ করে, সো এগুলো একটু মনে রাখতে হবে। আর ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, কোশ্চেন এগুলো ছিল আজকে। তো আপনাদের রেসপন্স ভালো ছিল, বোঝা যাচ্ছে ভালো প্রিপারেশন আছে। আচ্ছা, তাহলে এগুলোই আমরা ইনশাল্লাহ কালকে হয়তো আবার কিছু কোশ্চেন ডিসকাস করবো। কাল কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকে তাহলে আমাদের ক্লাস এই পর্যন্ত ছিল। সালাম ঠিক আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাই।